আজকে চলে আসলাম রেজিনা ওয়াল্টারের স্টোরির বাকি অংশ নিয়ে। আপনারা যারা পার্ট 1 দেখেননি তারা আগে পার্ট 1 দেখে তারপরে অবশ্যই পার্ট 2টা দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। আর পার্ট 1-এ আমরা যেখানে ছিলাম যে রেজিনা ওর বয়ফ্রেন্ডের সাথে মেক্সিকোতে চলে যাবে বলে ওর বয়ফ্রেন্ডের সাথে বাসা থেকে বের হয়ে যায়। এরপরে ও রেজিনা এবং তার বয়ফ্রেন্ডকে মাসের পর মাস চলে যায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরপর থেকে আমরা আজকের স্টোরিটা কন্টিনিউ করছি। তো এই কঙ্কাল থেকে ডিএনএ নিয়ে পুলিশ যখন ন্যাশনাল ডাটাবেজে দেয় ম্যাচ করার জন্য, তখন এই কঙ্কালের ডিএনএ পুরোপুরি পারফেক্টভাবে ম্যাচ করে যায় রেজিনা ওয়াল্টারের সাথে। তো এখন যখন রেজিনাকে খুঁজে পাওয়া গেছে এবং তাও এরকম ভয়ঙ্কর অবস্থায়, তো এখন সবাই চিন্তা করতেছে যে তাহলে রিকি গেল কোথায়। আর রেজিনা মাত্র 14 বছর বয়সী একটা মেয়ে, ওর সাথে এত ভয়ঙ্কর অত্যাচার কে বা করলো। এখন সবাই ভাবতেছে যে হয়তো বা রিকি রেজিনাকে মেরে তারপরে পালায় গেছে। তো এখন পুলিশ না রিকিকে খুঁজতেছে আর কি সাসপেক্ট হিসেবে। তো এরকম সময় এফবিআইয়ের যে ইনভেস্টিগেটর যারা থাকে, যে ক্রাইম ইনভেস্টিগেশন করে থাকে, তারা আর কি বলতেছে যে রিকির পক্ষে এরকম মানে অত্যাচার করে রেজিনাকে এরকমভাবে মারা পসিবল না। কারণ যতখানি জোর দিয়ে রেজিনার গলায় ওই যে তার দিয়ে মারা হয়েছে রেজিনাকে, অতখানি জোর রিকির মতো এরকম 18 বছর বয়সী চিকনা মানে হ্যাংলা পাতলা ছেলের পক্ষে দেওয়া সম্ভব না। অবশ্যই মানে বেশি বয়সের কেউ, মানে স্ট্রং কেউ, যে প্রাপ্তবয়স্ক কেউ মারছে। আর হচ্ছে আর আরেকটা ব্যাপার যেটা বলতে থাকে যে অবশ্যই এমন কেউ যে হচ্ছে ট্রাক ড্রাইভার অথবা সেলসম্যান, যে এক এলাকা থেকে আরেক এলাকায় সবসময় ট্রাভেল করতে থাকে, এরকম কারো পক্ষে মারা সম্ভব। কারণ হচ্ছে হিউস্টন টেক্সাস থেকে ইলেনয় অনেক দূর, এত দূর তো নর্মাল মানুষজন সাধারণত যায় না। তো মানে ভিকটিমকে এত দূর থেকে এত দূর নিয়ে মেরে ফেলে রাখে না সাধারণত। তার কারণ হচ্ছে গিয়ে যে ট্রাক ড্রাইভার অথবা যারা সেলসম্যান, যারা সবসময় অনেক দূর দূর ট্রাভেল করে থাকে, যাতায়াত করে থাকে, তাদের পক্ষেই পসিবল ভিকটিমকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এরকম মেরে ফেলে রাখা। কারণ যে সাধারণত একটা এলাকা থেকে বাইরে সাধারণত যায় না, তার পক্ষে আসলে ভিকটিমকে ওখানে নিয়ে মেরে ফেলে আবার এখানে চলে আসা খুব দ্রুত পসিবল না। আর ইনভেস্টিগেটররা আরও বলে যে যে মানে রেজিনাকে মারছে সে খুবই ক্রুয়েলটি পছন্দ করে। সে হচ্ছে তার ভিকটিমকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়ে মারতে পছন্দ করে। ভিকটিম যখন প্রচণ্ড কষ্ট পেয়ে মারা যায় তখন সে এটা দেখে মজা পেতে পছন্দ করে। তো পুলিশ যখন এরকম থিওরি নিয়ে আগাচ্ছিল, তখনই আর পুলিশের মাথা তো এটাও আছে রিকি সাসপেক্ট, রিকিকে খুঁজে বের করতে হবে। রিকিকে খুঁজে পেলে হচ্ছে আসলে ওদের সাথে তখন কি হয়েছিল সেটা জানা পসিবল। তো পুলিশ যখন এরকম রিকিকে খুঁজতে থাকে, এই সময়ে যেই বার্নে রেজিনার কঙ্কালটা পাওয়া গেছে সেই বার্ন থেকে মাত্র 3 মাইল দূরে আর একটা কঙ্কাল পাওয়া গেছে, এরকম একটা নিউজ পুলিশের কাছে আসে। তখন পুলিশ গিয়ে যখন ওই কঙ্কালটা মানে ওই কঙ্কালটার ডিএনএ যখন ডাটাবেজে দেয়, তখন ওই কঙ্কালটা পুরোপুরি পারফেক্ট ম্যাচ করে এবার রিকির সাথে। তো রিকির পোস্টমর্টমের পরে যেটা জানা যায়, রিকিকে যে মানে যে ওদের দুজনকে মারছে সে রিকিকে খুবই তাড়াহুড়ো করে মারছে। রিকির মাথায় শুধুমাত্র 2টা গুলির চিহ্ন পাওয়া গেছে, আর রিকির সারা শরীরে কোনো রকম কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। তো বোঝাই যাচ্ছে যে যে মারছে তার মেইন টার্গেট ছিল রেজিনা। সে রেজিনাকে নিয়ে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য রিকিকে কোনো মতে তাড়াহুড়ো করে মেরে এখানে ফেলে রেখে রেজিনাকে নিয়ে চলে গেছে। মানে রিকির থেকে সে আর কি মুক্তি চাইছে, রেজিনাকে নিয়ে একা সময় কাটানোর জন্য সে আর কি রিকিকে তার পথ থেকে সরানোর জন্য খুব দ্রুত রিকিকে ফেলছে। তো এখন যখন রেজিনা আর রিকি দুজনেরই যখন কঙ্কাল উদ্ধার করা হয়, তারপরে সবাই যখন জানে যে দুজনকে কেউ না কেউ মারছে এরকমভাবে আর রেজিনাকে এরকম অত্যাচার করে মারা হয়েছে, তখন পুলিশের উপর প্রেশার বাড়তে থাকে। আর পুলিশও যথেষ্ট ট্রাই করে যে খুঁজে বের করার জন্য ওদের মার্ডারারকে, কিন্তু কোনো রকম লিড, কোনো রকম ইনফরমেশন কিছুই তো পুলিশের কাছে ছিল না। আর পুলিশ যতভাবে পসিবল সবভাবেই না আসলে খুঁজতে থাকে, কিন্তু মাসের পর মাস চলে যায়, কোনোভাবেই কে ওদেরকে মারছে এরকম কোনো ক্লু পুলিশ পাচ্ছিল না। তো এরপরে সময় যেতে থাকে আর রেজিনা আর রিকির কেসটাও না আস্তে আস্তে কোল্ড কেসে পরিণত হয়। পুলিশ আর কোনো রকম ক্লু খুঁজে পাচ্ছে না দেখে এই কেসটা ধীরে ধীরে এটার আলোচনা কমতে থাকে। এমন সময় এরিজোনাতে একজন পুলিশ অফিসার রাত্রবেলা সে পেট্রোলিং করতেছে। তো পেট্রোলিং করতে করতে সে দেখে যে একটা ট্রাক হাইওয়ের পাশে দাঁড়ানো, মানে ট্রাকটা বড়সড় ভালোই। তো ট্রাকটার ইঞ্জিন চালু আর পিছনে লাইটও জ্বলতেছে, কিন্তু ট্রাকটা দাঁড়ায় আছে হাইওয়েতে।
কিন্তু বাইরের দেশে হচ্ছে নিয়ম যে যেখানে সেখানে গাড়ি ট্রাক এগুলো পার্ক করা যাবে না, নির্দিষ্ট জায়গা থাকে সেখানেই পার্ক করতে হবে। তো আমাদের দেশে তো যেখানে সেখানে যা ইচ্ছা তাই পার্ক করে রেখে দেয়। বিদেশে যদি এরকম দেখে তাহলে হচ্ছে তাকে কী বলো এটা, টিকিট দেওয়া হয়। তো এরপরে ওই পুলিশটা হচ্ছে ট্রাক ড্রাইভারকে খুঁজতে থাকে। তো ট্রাকের সামনের দিকে যেখানে ট্রাক ড্রাইভার বসা থাকে ওখানে গিয়ে দেখে যে ওখানে কেউ নাই, ওই জায়গাটা পুরো ফাঁকা। তো পুলিশটা তারপরে নেমে আর কি ওখান থেকে সরে পিছন দিকে গিয়ে খুঁজতে থাকে, ট্রাকের পিছনে চারপাশ দেখতে থাকে। তো ট্রাকের যখন সে পিছনে যায় তখন ট্রাকের ভিতর থেকে তার মনে হয় যে কোনো একটা মেয়ে চিৎকার করতেছে। কয়েকবারই চিৎকারের শব্দ সে শুনে। তো তারপরে সে মানে যখন শিওর হওয়ার জন্য ট্রাকটা ভিতর থেকে বন্ধ এটা সে বুঝতে পারে। তো ট্রাকটার ওখানে মানে ট্রাকের পিছন দিকে যেয়ে নক করতে থাকে, বাড়ি দিতে থাকে ট্রাকের গায়ে, আর বলতে থাকে যে কে ভিতরে আসো, দরজা খুলে ভিতরে কে, বের হও। তো প্রথম দিকে কোনো সারা শব্দ কিছু পাওয়া যায় না, হঠাৎ সব চুপচাপ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে সে যখন ওদিকে পুলিশটা তো বলতেছে যে আমি পুলিশ, ভিতরে কে আছে বের হও। তো কতক্ষণ পরে ভিতর থেকে ওই যে ট্রাকের পিছনের ওই গেটটা সামান্য একটু খুলে একটা লোক বের হয়। লোকটা বের হয়ে গেটটা আবার পিছন দিক থেকে লাগিয়ে দেয়। তো লোকটা বের হয়ে পুলিশের সাথে খুবই নরমভাবে, খুবই ভদ্রভাবে কথা বলতেছিল। আর পুলিশটা ওকে বলতেছিল যে তুমি এখানে কেন ট্রাকটা দাঁড় করায় রাখছো, এখানে দাঁড় করানোর নিয়ম নাই। আর আমি ভিতর থেকে মনে হচ্ছে চিৎকার শুনছি, ভিতরে কে আছে। তো লোকটা কি অদ্ভুত একটা কথা বলে, সে বলে যে ভিতরে তার বউ আছে, সে তার বউর সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিল। তো সে আর তার বউ তারা মজা করতেছিল, তার বউ মজা করতে করতে এরকম চিৎকার দিছে, কোনো সমস্যা নাই, মানে খারাপ কিছু না আর কি। কিন্তু পুলিশটার বিশ্বাস হচ্ছিল না যে ভিতরে ওর বউ আছে আর মজা করতে করতে এরকম চিৎকার দিছে। তার বারবার সন্দেহ হচ্ছিল, কারণ সে শিওর যে চিৎকারটা কোনো মজার চিৎকার ছিল না, অথবা মানে খুশি খুশি মনে অথবা হাসতে হাসতে কেউ চিৎকার দেয় নাই। এই চিৎকারটা এরকম একটা চিৎকার ছিল যে কেউ কষ্টে মানে দুঃখে এরকম চিৎকার করতেছে, এরকম চিৎকার। তো সে তারপরও লোকটাকে জেরা করতে থাকে যে না, ভিতরে আমি দেখবো, ভিতরে কি আছে আমাকে দেখাও। তো লোকটা বারবার না না করতে থাকে, মানে দেখাবে না। তো একটা সময় লোকটা বুঝতে পারে যে এই পুলিশটা তো তাকে ছাড়বে না, সে তাকে যথেষ্ট সন্দেহ করতেছে। তখন এই লোকটা কি করে যে তার কাছে পিস্তল ছিল, সে পিস্তল বের করে পুলিশটার দিকে তাক করে। তো পুলিশকে সে ভয় দেখাতে থাকে যাতে পুলিশটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তো পুলিশ তো যথেষ্ট ট্রেন ছিল, সে সাথে সাথে ওই লোকটার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে তার হাত হচ্ছে পিছন দিকে নিয়ে তাকে হ্যান্ডকাপ পরায় দেয়। ততক্ষণে অন্যান্য পুলিশদেরকেও ইনফর্ম করা হয়ে গেছে। তো অন্যান্য আরও কয়েকজন পুলিশ যারা কাছাকাছি ছিল তারাও চলে আসছে। তো সবাই মিলে ট্রাকের পিছনের দরজাটা খোলে। দরজাটা খোলার পরে তাদের সামনে যে একটা দৃশ্য তারা দেখতে পায় সেটা হচ্ছে হরর মুভির কোনো সিন বললেও কম বলা হবে, এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য তাদের সামনে, তাদের চোখে ধরা পড়ে। তারা দেখে যে ট্রাকের ভিতরে কয়েকটা লাইট জ্বালানো হয়েছে, মানে আলো আঁধারি টাইপের একটা পরিবেশ তৈরি করা হয়েছে। তার নিচে একটা মেয়ে পিছন দিকে হাত বাঁধা অবস্থায়, সামনে পা বাঁধা অবস্থায় ফ্লোরে পড়ে আছে। আর মেয়েটার শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরে ঝরে পড়তেছে এবং মেয়েটা ব্যথায় কান্না করতেছে এবং মেয়েটার পুরো শরীরে এক বিন্দু পরিমাণে কাপড় ছিল না, মেয়েটা পুরোপুরি খালি গা ছিল। তো তারপরে পুলিশ সাথে সাথে এই মেয়েটাকে হসপিটালে নেওয়ার জন্য সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে মেয়েটাকে যখন হসপিটালে নেওয়ার আগে মেয়েটা কথা বলতে পারতেছিল, এরকম সিচুয়েশনে ছিল। যদিও মেয়েটার জখমগুলো অনেক মারাত্মক ছিল। তো মেয়েটা তখন পুলিশকে যে কথাগুলো বলে যে এই লোকটার কাছে ও আর কি লিফট চাচ্ছিল, তখন লোকটা ওকে কিডন্যাপ করে ভিতরে রেখে ওকে অত্যাচার করতেছিল। তারপরে মেয়েটাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠানো হয়। এরপরে পুলিশরা যখন এই ট্রাকটা ইনভেস্টিগেশন করতে ভিতরে যায় তখন ভিতরে তারা অনেক ধরনের যন্ত্রপাতি পায়। তো যন্ত্রপাতিগুলো কোনো নর্মাল কোনো যন্ত্রপাতি ছিল না, যন্ত্রপাতিগুলো এমনভাবেই তৈরি করা হয়েছিল যা দিয়ে কোনো মেয়েদেরকে অথবা কোনো মানুষকে ধরে অত্যাচার করা যায়। যন্ত্রপাতিগুলো কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে, তার মানে এই লোকটা নিজে এগুলো তৈরি করছে এমনভাবে যাতে সে মেয়েদেরকে ধরে তারপর কিডন্যাপ করে সে মেয়েদেরকে এই যন্ত্রপাতিগুলো দিয়ে অত্যাচার করতে পারে, কষ্ট করতে পারে, কষ্ট দিতে পারে। এবং প্রত্যেকটা যন্ত্রপাতির গায়ে রক্ত লাগানো ছিল। ট্রাকের ভিতরে পুলিশরা আরও একটা জিনিস খুঁজে পায়, সেটা হচ্ছে একটা ক্যামেরা। আগের দিনে যে ক্যামেরাগুলো ছিল না, যে রিল দিয়ে তারপরে ছবি তুলে পরে ডেভেলপ করে দেখতে হয়, ওই টাইপের একটা ক্যামেরা পায় এবং ক্যামেরার সাথে অনেকগুলো ছবি পায়। এবং এই ছবিগুলো কাদের ছিল? ছবিগুলো ছিল হচ্ছে এই লোকটা যাদেরকে মারছে তাদেরকে মারার আগে লোকটা ছবি তুলে রাখতো। এরকম অনেকগুলো মেয়ের ছবি এই লোকটার এই ট্রাকটার মধ্যে পাওয়া যায়।
এবং এই ছবিগুলোর মধ্যে একটা ছবি থাকে রেজিনা কে ওয়াল্টারের। তার মানে রেজিনা কে ওয়াল্টার এবং রিকিকে এই লোকটাই মারছে। রিকিকে সে মাথায় 2টা গুলি করে কোনো মতে তাড়াহুড়া করে মেরে ফেলে রেখে তারপর সে রেজিনাকে নিয়ে মানে কিডন্যাপ করে রেখে দিছে। কিডন্যাপ করে সে হচ্ছে রেজিনার উপর অত্যাচার করছে। অত্যাচার করে রেজিনার ছবি তুলে তারপর রেজিনাকে সে মেরে ফেলছে। এবং এই লোকটা পরবর্তীতে স্বীকার করে যে এই যে ছবিগুলো পাওয়া গেছে এই ছবিগুলো হচ্ছে মানে মেয়েদেরকে মারার মাত্র 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে তোলা এবং রেজিনার এই ছবিটাও রেজিনাকে মারার মাত্র 1 ঘন্টা আগে তোলা হয়েছে। তো এখন এই ট্রাক ড্রাইভারটা আসলে কে ছিল যে এরকমভাবে সবাইকে মারতো, এত সাইকো ছিল? এই ট্রাক ড্রাইভারটার নাম ছিল রবার্ট বেন রোডস। তো রবার্টসের ছোটোবেলাটা নর্মালি ছিল, এমন কোনো ট্রমা ছিল না ওর লাইফে যার জন্য এরকম সাইকো হয়েছে। ওর বাবা মেরিনে ছিল। এই রবার্ট ছোটোবেলা ওর বাবা মার সাথে আইওয়াতে থাকতো আর ওর বাবা মেরিন কপ ছিল। তো ছোটোবেলাটা ওদের ভালোই ছিল, কিন্তু আস্তে আস্তে রবার্ট যত বড় হতে থাকে তত ওর লাইফে প্রবলেম বাড়তে থাকে। তো বড় হয়ে ও প্রথম হচ্ছে স্কুলের যে ওর যারা ক্লাসমেট ছিল তাদের সাথে মারামারি করতো। তারপর একটু বড় হয়ে পাড়ায় এলাকায় মারামারি করতো। এর ফলে না ওর লাইফে এরকম গ্যাঞ্জাম ঝগড়াঝাটি লেগেই থাকতো, সবার ওর সাথে মারামারি করে বেড়াতো। আরেকটু বড় হয়ে সে গাড়ি চুরি করা শুরু করে। তো তারপরে সে এই গাড়ি চুরির জন্য সে বারবার জেলেও যেতে থাকে। তারপরে যখন আরও বড় হয় তখন রবার্ট চিন্তা করে যে এখন কি করা যায়, এখন তো একটা জীবিকার উদ্দেশ্যে যে কোনো একটা কাজ করা শুরু করতে হবে। তখন সে চিন্তা করে যে বাবার মতো সে মেরিনে জয়েন করবে, কিন্তু যেহেতু ওর লাইফে যেহেতু ওর মানে কেস আছে সেহেতু তাই সে মেরিনে জয়েন করতে পারে না। তো এরপরে চিন্তা করে পুলিশে জয়েন করবে। সে এই কেসের কারণে পুলিশেও জয়েন করতে পারে না। তো এরপরে সে আর কিছু করতে না পেরে সে ট্রাক ড্রাইভারের কাজটাকেই পেশা হিসেবে গ্রহণ করে। তো এই রবার্ট আবার তিনটে বিয়েও করছে, কিন্তু একটা বিয়েও তার টেকে নেই। আর প্রথম বউর সাথে তার একটা ছেলে আছে, আর একটা বিয়েও না টেকার কারণ আছে 3 বউই তার নামে কমপ্লেন করছে। সে তাদেরকে মানে অত্যাচার করতো, ধরে ধরে তাদেরকে কষ্ট দিতে সে পছন্দ করতো। তো 3 জনই এই কারণে তার থেকে ডিভোর্স নিয়ে আলাদা হয়ে গেছে। এটা তাদের জন্য একটা ভালো ডিসিশন ছিল। আর 70 সাল থেকে এই 90 সাল পর্যন্ত এই 20 বছর ধরে এই লোকটা এরকম বিভিন্ন জনকে মারছে। তো রবার্ট স্বীকার করছে যে ও 50 জনের মতো মারছে, এটা ওর মনে আছে, বাদবাকি ওর মনে নেই। তার মানে ধরে নেওয়া যায় যে এই সংখ্যাটা হয়তো বা আরও বেশি। আর এই রবার্ট কীভাবে মারতো, মানে 90-এর দশকে না আমেরিকাতে হিচ হাইকিং জিনিসটা অনেক বেশি ছিল। যে কোনো মানুষ যেখানে গাড়ি টাড়ি পাচ্ছে না, যে কারো কাছ থেকে লিফট নিত, এটা তখন খুব নর্মাল ছিল। রবার্ট এই সুযোগটাই গ্রহণ করত। সে মানুষকে লিফট দিত এবং সে তাদেরকেই লিফট দিত যাদের সাথে হচ্ছে হয় মেয়েরা আছে অথবা মেয়েরা একা আছে অথবা একটা কাপল অথবা ফ্রেন্ড এরকম টাইপের, মানে যার সাথে মেয়েরা আছে তাদেরকে সে লিফট দিত। তো প্রথমে সে লিফট দিত, তারপরে সাথে যে থাকতো তাকে সে মেরে ফেলতো। ফ্রেন্ড, হাজব্যান্ড, বয়ফ্রেন্ড যেই থাকতো তাকে সে মেরে ফেলতো। তারপরে হচ্ছে মেয়েটাকে সে কিডন্যাপ করে এরকম অত্যাচার করে পরে অনেক দিনও অত্যাচার করতো, কয়েক মাস অথবা 1 মাস 2 মাস যতদিন তার ভালো লাগতো অত্যাচার করে তারপরে সে ছবি তুলে তারপরে মেয়েটাকে সে মেরে ফেলতো। এরকমভাবে সে প্রায় 50-এর উপরে মেয়েদেরকে মারছে। আর সাথে যারা ছিল তারা তো বাদই, তাদেরকে তো সে মারছে। তার এক্স্যাক্ট সংখ্যাটাও তার ঠিক মনে নেই সে কতজনকে মারছে। আর রবার্ট যেহেতু ট্রাক ড্রাইভার ছিল, সে কন্টিনিউ ট্রাভেল করতো আমেরিকার এক মাথা থেকে আরেক মাথায়। তো তার জন্য এরকম লিফটের নাম দিয়ে কিডন্যাপিং করাটা খুবই সহজ ছিল। আর সে যেহেতু একই এলাকায় পরপর 2-3টা কিডন্যাপিং করতো না, এই জন্য তার এই কিডন্যাপিংগুলো সাধারণত কারোর চোখে পড়ে নাই। এখনও রবার্ট ইলিনয়ের একটা জেলে বন্দি আছে, আর হচ্ছে এখন ওর বয়স প্রায় 76 বছর। আর এই লোকটা ফাঁসি অথবা ডেথ পেনাল্টি দেওয়া হয় নাই, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। লোকটা এখনও জেলে বন্দি আছে। লোকটা কখনো প্যারোলের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আর এই ছিল আজকের কাহিনী। রেজিনা ওয়াল্টারের এই লাস্টের ছবি দুটো যদি আপনারা ভালো করে দেখেন তাহলে দেখবেন ওর চোখে মুখে কতটা আতঙ্ক কাজ করতেছে। আর যেটা হয় যে এই বয়সী ছেলেমেয়েরা অনেক বাবা মার বিরুদ্ধে যেতে অনেক মানে মনে করে যে বাবা মা ওদের ভালো যাচ্ছে না সেক্ষেত্রে না, ওরা মনে করে যে বাবা মা ওদেরকে অনেক বেশি কন্ট্রোল করতে চাচ্ছে, কথায় কথায় ওদেরকে এটা করো না সেটা করো না, এখন বাইরে যেও না, ওর সাথে মিশো না, এগুলো বলতেছি। কিন্তু বাবা মা যেটা বলে সেটা ভালোর জন্যই বলে। এই রেজিনা যদি এরকম রাতের বেলা রাগ করে বাসা থেকে বের না হতো, ওর বয়ফ্রেন্ডের সাথে যদি মা এরকম রাগ করতেছে, বারবার বাইরে যেতে নিষেধ করতেছে, এই জন্য সে বয়ফ্রেন্ডের সাথে এখানে স্বাধীনভাবে থাকতে পারতেছে না, তাই সে বয়ফ্রেন্ডের সাথে মেক্সিকো যাওয়ার সিদ্ধান্ত যে নিল, এটা যদি তখন না নিত হয়তো বা রেজিনার কপালে এই দুর্ভাগ্যটা
নাও থাকতে পারতো। তো এই ছিল আজকের স্টোরি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যদি এরকম ক্রাইম স্টোরি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন। আর আপনাদের যদি ট্রেডিশনাল হাতের কাজের প্রোডাক্ট পছন্দ হয় তাহলে আমার পেজের লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ঘুরে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আবার চলে আসবো নতুন একটা স্টোরি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।